বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ রাহান আলী সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রি, সাদরপুর গভর্নমেন্ট কলেজ, সিরাজগঞ্জ। আমাদের আজকের আলোচনার বিষয় ইথাইনের সংকরণ। ইথাইন অণুর সংকরণ আমরা আলোচনা করব। লক্ষ্য করো, প্রথমে আমরা জেনে নেব যে ইথাইনে কোন সংকরণ ঘটে, তারপর সেই সংকরণটি বর্ণনা করব। আমি প্রথমে ইথাইন অণু লিখি। এটি হলো ইথাইন অণুর গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেত থেকে লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিটি কার্বন দুটি সিগমা বন্ধন গঠন করেছে। এখানে কার্বনের অব্যবহৃত ইলেকট্রন নেই। কার্বনের বাইরের ইলেকট্রন সংখ্যা 4। কার্বন কিন্তু এখানে 4 যোজনী ব্যবহার করেছে, ফলে অব্যবহৃত ইলেকট্রন নেই। এই কারণে 0, 2। এ থেকে বোঝা যাচ্ছে যে ইথাইন অণুতে কার্বন পরমাণুর sp সংকরণ ঘটে। sp সংকরণের মাধ্যমে প্রতিটি কার্বন পরমাণু দুইটি করে sp সংকর অরবিটাল সৃষ্টি করে। এবার আমরা ইথাইন অণুতে কার্বন পরমাণুর sp সংকরণ বর্ণনা করব। লক্ষ্য করো, প্রথমে আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস লিখব। 1s2, 2s2, 2p2. This is the electronic configuration of carbon atom. এবার লক্ষ্য করো যে কার্বনের বাইরের শেলের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম অনুযায়ী করব। এক্ষেত্রে লক্ষণীয়, এইখানে দুটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান, কিন্তু ইথাইন অণুতে কার্বনের যোজনী 4, ফলে বিজোড় ইলেকট্রন সংখ্যা 4 হতে হবে, কিন্তু এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা 2। For this reason, carbon atom will be excited. কার্বন এক্সাইটেড হয়ে S2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2p অরবিটালে ট্রানজিশনের মাধ্যমে বিজোড় ইলেকট্রন সংখ্যা 4 হবে। এবার এই অবস্থায় কার্বন যৌগ গঠন করার কথা, কিন্তু আমরা আগেই হিসাব করে রেখেছি যৌগটিতে কার্বনের sp সংকরণ ঘটে। ফলে ইথাইন অণু গঠনের পূর্বে কার্বন পরমাণু এই অরবিটাল সমূহ পরস্পর মিলিত হয়ে সংকর অরবিটাল সৃষ্টি করে। দেখো, এখানে কার্বনের বাইরের শেলের 4টি অরবিটাল আছে, একটি s এবং 3টি p অরবিটাল। এর মধ্যে একটি s এবং একটি p অরবিটাল মিলিত হবে। কারণ আমরা আগেই বলেছি sp সংকরণ, এটি ছিল s, px, py, pz। s এবং px পরস্পর মিলিত হয়ে দুটি অরবিটাল সৃষ্টি করে।
এবার এটি ছিল এস অরবিটাল, এটি পি এস পি, একটি এস এবং একটি পি অরবিটাল পরস্পর মিলিত হয়ে দুটি সংকর অরবিটাল সৃষ্টি করেছে, যাদের প্রত্যেকটিকে আমরা নাম দিয়েছি এসপি অরবিটাল। এবার আমি এই অরবিটালগুলোর চিত্র আঁকাবো। তোমরা লক্ষ্য করো, এস অরবিটাল গোলাকার, পি অরবিটাল ডাম্বেল আকার। এস এবং পি এক্স পরস্পর মিলিত হয়ে যে অরবিটালগুলো সৃষ্টি হবে, এখানে দুইটি অরবিটাল সৃষ্টি হবে, দুইটি অরবিটাল। দেখো, এই উৎপন্ন অরবিটালগুলোকে আমরা কিন্তু অন্যভাবেও নামকরণ করতে পারতাম, যেমন সাই ওয়ান, সাই টু, কিন্তু এসপি নামকরণ করার সুবিধা হলো নাম থেকেই বোঝা যাচ্ছে যে তারা কোন কোন অরবিটাল থেকে সৃষ্ট। এবার একটি স্ফেরিক্যাল এস অরবিটাল এবং ডাম্বেলাকার একটি ডাম্বেলাকার পি অরবিটাল মিলিত হয়ে দুটি নতুন আকৃতি বিশিষ্ট অরবিটাল সৃষ্টি হয়েছে, যাদের আকৃতি এস এর মতো না, পি এর মতো না, মাঝামাঝি একটি আকার। এই দুটি অরবিটাল একই রকম হওয়ায় তারা পরস্পর থেকে সমান দূরে অবস্থান করবে। থ্রি ডাইমেনশন জায়গায় পরস্পর সমান দূরে অবস্থান করার জন্য এরা সর্বোচ্চ 180 ডিগ্রি দূরে থাকবে। এবার লক্ষ্য করো যে এই দুটি এসপি অরবিটালকে আমি একই জায়গায় আঁকাবো এরকম। এখানে দুটি অরবিটাল, দুটি এসপি অরবিটাল, কার্বন পরমাণু। একটি কার্বনের দুটি এসপি অরবিটাল পরস্পর থেকে সমান দূরে অবস্থান করছে। এবার আমাদের যৌগটিতে কার্বন পরমাণু ছিল দুটি। এবার আমি এই দুটি কার্বন পরমাণুর দুটি যে চারটি অরবিটাল, প্রতিটি কার্বন পরমাণু দুটি করে মোট চারটি অরবিটাল একসাথে আঁকাবো। তোমরা লক্ষ্য করো, এই দুটি অরবিটাল হলো দুটি এসপি অরবিটাল একটি কার্বন পরমাণু। এবার এখানে আমি মূলত চারটি অরবিটাল এঁকেছি। এই দুটি এসপি অরবিটাল একটা কার্বন পরমাণু, এই দুটি অরবিটাল আরেকটা কার্বন পরমাণু। এবার লক্ষ্য করো, এটি কিন্তু এখানে চারটি অরবিটাল আছে। কি অরবিটাল? এসপি অরবিটাল। কার্বন পরমাণু। কয়টি কার্বন পরমাণু? দুটি কার্বন পরমাণু। এবার লক্ষ্য করো যে প্রত্যেকটি কার্বন পরমাণুর কিন্তু দুটি করে অরবিটাল অসংকরিত ছিল, অর্থাৎ যারা সংকরণে অংশগ্রহণ করেনি। এবার আমি সেই অরবিটালগুলো আঁকাবো। প্রথম কার্বনের পি ওয়াই, পরের কার্বনের পি ওয়াই, এটির পি জেড, পি জেড। এইবার এইখানে
কতগুলো অরবিটাল সৃষ্টি হলো এটা আমরা লক্ষ্য করি। খেয়াল করো, এখানে মোট অরবিটাল আছে 4 4 8টি। মোট কয়টি অরবিটাল আছে? 8টি। তার মধ্যে 4টি হলো sp অরবিটাল, sp সংকর অরবিটাল দুটি কার্বনে, এই কার্বনের py pz, এই কার্বনের py pz। এবার এই যৌগে কিন্তু দুটি হাইড্রোজেন পরমাণু ছিল। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর গোলাকার s অরবিটালে একটি করে ইলেকট্রন ছিল। এবার এই হাইড্রোজেন পরমাণু s অরবিটাল এখানে মিলিত হবে। এখানে py py pz pz মিলিত হবে। এটি হলো ইথাইল অণুর অরবিটাল চিত্র। এবার এই অরবিটাল চিত্র থেকে আমরা বন্ধনগুলো লক্ষ্য করার চেষ্টা করি। তোমরা খেয়াল করো, প্রথমত sp sp কয়টি সিগমা বন্ধন আছে? এই বন্ধনটি হলো sp sp সিগমা বন্ড, হেড টু হেড ওভারল্যাপ। এর ফলে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সিগমা বন্ড। অরবিটাল সমূহের হেড টু হেড ওভারল্যাপ অর্থাৎ সামনাসামনি অধিক্রমণের যে বন্ধনের সৃষ্টি হয়। তাহলে লক্ষ্য করো, এখানে হেড টু হেড ওভারল্যাপের ফলে sp ভার্সাস sp একটি বন্ড তৈরি হয়েছে, একটি সিগমা বন্ড। তাহলে এখানে সিগমা বন্ধন কয়টি? একটি, হেড টু হেড। এবার sps কয়টি বন্ড? দুইটি, এই একটি, এই একটি। তোমরা খেয়াল রাখবা s অরবিটালে সর্বদাই সিগমা বন্ড ঘটে। s অরবিটাল কখনো পাই বন্ড গঠন করে। তাহলে sps সিগমা বন্ধন কয়টি? দুইটি, সিগমা বন্ড। চিত্রটি ভালো করে লক্ষ্য করো। এবার দেখো যে py py একটি পাই বন্ড, সাইড টু সাইড ওভারল্যাপ py py। চিত্র দেখে তোমাদের মনে হতে পারে যে এখানে দুটি বন্ড, আসলে এরা পাশাপাশি অধিক্রমণ হয়ে আছে এরকম। এটা বোঝানোর জন্য নিচে উপরে দাগ দেওয়া হয়েছে, কিন্তু আসলে py py ওভারল্যাপের মাধ্যমে, সাইড টু সাইড ওভারল্যাপের মাধ্যমে একটি পাই বন্ড গঠিত হয়েছে। এবার pz 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 ভার্সাস pz একটি পাই বন্ড। ইথাইল অণুর অরবিটাল স্ট্রাকচার থেকে আমরা কিন্তু এই বন্ডগুলো দেখতে পাচ্ছি। তোমরা আবারও খেয়াল করো। এবার সাধারণত অ্যাডমিশন টেস্টে এবং তোমাদের অবজেক্টিভ পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলি আসে, যেমন বলতে পারে ইথাইন অণুতে কার্বন কার্বন সিগমা বন্ধনটি
কোন কোন অরবিটালের মধ্যে গঠিত। তখন কিন্তু এই চিত্রটি তোমার কল্পনায় ভাসতে হবে, তোমার চোখে ভাসতে হবে চিত্রটি। এই চিত্রটি যদি তোমার চোখে ভাসে তখন তুমি অত্যন্ত সহজে বলতে পারবা যে ইথাইনলের গঠনকে আমি লিখি, গাঠনিক সংকেতটি এরকম, ইথাইন। তখন তুমি বলতে পারবা যে মাঝের যে সিগমা বন্ড, কার্বন কার্বন সিগমা বন্ধনটি sp_sp সংকটের মাধ্যমে গঠিত। আবার প্রশ্ন হতে পারে কার্বন ইথাইন অণুর কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো কোন কোন অরবিটালের মধ্যে গঠিত। তখন তোমাকে বলতে হবে এই যে এই বন্ধন আর এই বন্ধনের কথা বলা হচ্ছে যে sp_s। তারপরে তোমাকে বলা হতে পারে যে ইথাইন অণুতে বিদ্যমান পাই বন্ধনগুলি কোন কোন অরবিটালের মধ্যে গঠিত। তখন তুমি বলবা py py এবং pz pz। তাহলে এই অরবিটাল স্ট্রাকচার যদি তোমার কল্পনায় না ভাসে এবং এই স্ট্রাকচার সম্পর্কে যদি তোমার ক্লিয়ার ধারণা না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এইসব প্রশ্নের অ্যান্সার মুখস্থ করে করা সম্ভব নয়। এ কারণে তোমরা এই চিত্র সহ আমার এই কথাগুলো খুব ভালো করে খেয়াল করবা, তাহলে আমার মনে হয় এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ।